কলকাতায় গিয়েছিলাম, ট্রেনে করে ফিরছিলাম। কলকাতাতে গিয়েছিলাম মেয়ের বিয়ের জন্য গয়না কিনতে। আমার একটাই মেয়ে, সামনের মাসে তার বিয়ে। তার আবদার ছিল আমি যেন কলকাতা থেকে তার সমস্ত বিয়ের গয়না নিয়ে আসি। সেই মতো সেও গিয়েছিল আমার সঙ্গে। আমি একজন স্কুল শিক্ষক। আমি রিটায়ার করেছি এই বছর দুয়েক হলো। এখন অবসর জীবন পালন করছি। মেয়ের আবদারে তার সাথে চলে গিয়েছিলাম বিয়ের জন্য গয়নাগাটি কিনতে। পিসি চন্দ্র জুয়েলার্স থেকে তার জন্য সমস্ত বিয়ের গয়না কিনে ট্রেনে করেই ফিরছিলাম। সাথে মেয়েও ছিল। অনেকটা রাত হয়ে গেছিল ফিরতে। প্রায় লাস্ট ট্রেনেই আমরা ট্রেনে উঠলাম। তখনও ট্রেনের কামরায় বেশ ভিড় ছিল। আমরা ট্রেনের মাঝামাঝি একটা কামরাতে উঠেছিলাম। কামরাটাতে তখনও বেশ ভিড় ছিল। ট্রেনটা চলতে শুরু করলো। পরের স্টেশন আস্তে আস্তে অনেক যাত্রী নেমে গেল। আস্তে আস্তে কামরাটা ফাঁকা হতে লাগলো। আমরা যাব হাওড়া টু বর্ধমান। অনেকটা রাত হয়েছে, একটু ভয় ভয়ও করছে। আসলে কাছে অনেকগুলো গয়না আছে তো, সেজন্যই। হঠাৎই ট্রেনের কামরায় সামনের সিটে বসে থাকা দুজন ভদ্রলোকের উপর চোখ পড়ল। তার মধ্যে একজনের বয়স ওই 30 বা 35 হবে। সে বেশ গুন্ডা মতো দেখতে, চেহারাটা বেশ ভারী, মোটাসোটা। দেখে একটু ভয়ই হচ্ছিল। সে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল, দেখে সত্যি ভয় লাগছিল। চাহনিটা বেশ ভালো লাগছিল না। দেখলাম আমার মেয়েও সেটা লক্ষ্য করেছে। সে বলল, বাবা, বেশ ভয় করছে, দেখো লোকটা কিভাবে তাকাচ্ছে। স্টেশন এগোতে এগোতে কামরাটা বেশ ফাঁকা হতে লাগলো। একটা স্টেশনে গিয়ে দেখা গেল সমস্ত যাত্রী নেমে গেল। কামরার মধ্যে আছি শুধু আমরা আর সেই ভদ্রলোকটি। বেশ কিছুক্ষণ চলার পরে মেয়ে বলল, বাবা, পরের স্টেশনে আমরা নেমে গিয়ে পরের কামরায় গিয়ে উঠব, তাহলে অন্তত বেঁচে যাব। কারণ লোকটিকে বেশি সুবিধার মনে হচ্ছে না। ততক্ষণে ট্রেনটি সিগন্যাল না পাওয়ার জন্য মাঝপথে কিছুটা দূরে থেমে গেছে। লোকটি দেখলাম আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো। হঠাৎ করেই আমার পায়ে হাত দিয়ে সে প্রণাম করলো। বলল, স্যার, আমাকে চিনতে পারছেন? আমিও ফ্যালফ্যাল করে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। না, আমি তো বুঝতে পারছি না তুমি কে। ছেলেটি বলল, আমি পল্টু। ছোটবেলায় আপনার স্কুলে পড়তাম। যদিও কিছুদিন পড়ার পরে বাড়ির আর্থিক সামর্থ্যের জন্য আমি ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে ভীষণ ভালোবাসতেন। মনে আছে, আমি ভীষণ দুষ্টু ছিলাম, পড়াশুনো করতাম না। পড়াশোনার প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। আপনি ভীষণ বকতেন, চেষ্টা করতেন আমাকে পড়াশুনো করানোর, সব রকম সাহায্য করতেন, কিন্তু আমি কিছুতেই পড়াশুনো করতাম না, ভালো লাগতো না। আমি বললাম, হ্যাঁ, এইবার মনে পড়েছে। আসলে অনেক ছাত্রই তো আছে, স্মৃতির আড়ালে সবাই লুকিয়ে থাকে। মনে পড়েছে। তা বাবা, তুমি কেমন আছো? সে উত্তর দিল, ভালো আছি। আমি বললাম, তুমি এখন কি করছো? সে বলল, স্যার, আমি তো বেশি পড়াশুনো করিনি আর করতেও চাইনি, তাই আমি এখন একটা গাড়ি কিনেছি, সেটাই চালাই। কিছুদিন হলো আমার বাবা মারা গেছে। পুরো সংসারের দায়িত্বটাই এখন আমার। সংসারে এখন আমি আর আমার মা। আপনি তো জানেন আমার মা অসুস্থ ছিলেন, তিনি সেই অবস্থাতেই আছেন, ট্রিটমেন্ট চলছে। আমি গাড়ি চালিয়ে যেটুকু পাই সেটুকুই আমার মায়ের চিকিৎসায় খরচ করি। আসলে আমি আমার মাকে ভীষণ ভালোবাসি। সংসারের পুরো দায়িত্বটাই এখন আমার কাঁধে।
আমি ভাবলাম এই ছেলেটি স্কুলে ভীষণ বদমাইশি করত, দুষ্টু ছিল, কারোর কথা শুনতো না, সবাইকে মারধর করত। কত বকেছি, কত শিখেছি, তবু সে আজ মানুষের মতো মানুষ হয়েছে। অনেক সামনের সারির ছেলেকে পিছনে ফেলে সে এগিয়ে গেছে। দায়িত্ব, কর্তব্য, সম্মান সবটাতেই সে এগিয়ে। সবাইকে সম্মান দিতেও পারে, ভালোবাসতেও পারে। তার সাথে কথা বলতে বলতে কখন যে স্টেশনে এসে গেছি বুঝতেই পারিনি। সে হঠাৎই বলল, নামবেন তো স্যার? আমি বললাম, হ্যাঁ নামব। অগত্যা আমরা নেমে গেলাম। সাথে বিয়ের একটা কার্ড ছিল আমার ব্যাগের মধ্যে। মেয়ে তখন সে কার্ডটা নিয়ে তার হাতে দিয়ে বলল, আমার বিয়েতে আসবে কিন্তু, অবশ্যই এসো, মাসিমাকেও সঙ্গে এনো। আমার তো দাদা নেই, আজ থেকে তুমি আমার দাদা। তুমি যদি আমার দাদা হও তাহলে আমার চিন্তা কিসের? আমার বিয়েতে তুমি অবশ্যই এসো। দেখলাম পল্টুর মুখে হাসি ফুটে উঠেছে, সেও একটা বোন পেয়েছে। সে বলল, নিশ্চয়ই আসবো বোন, আমি অবশ্যই তোমার বিয়েতে আসবো, তুমি চিন্তা করো না। আসলে জীবনের সব শিক্ষা বইয়ের পাতা থেকে পাওয়া যায় না, কিছু কিছু শিক্ষা জীবন থেকেও নিতে হয়।